নমস্কার, মঞ্চু একাডেমিক আর্টে আপনাদের সবাইকে স্বাগত। যারা প্রথমবার আজকে আমার ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, ভালো লাগলে লাইক করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন আপনি পেয়ে যান। আজকের পর্বে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। আমরা প্রাচীন যুগ পার করেছি, গুটি গুটি পায়ে তুর্কি বিজয়ের সময়কালে পৌঁছে গেছি, যখন কিনা বাংলা সাহিত্যে বন্ধ্যাত্ব সময় চলছিল। দীর্ঘ সময় পার করে তারপর আমরা পৌঁছলাম মধ্যযুগের শুরুতে। যদিও নির্দিষ্ট করে দিনক্ষণ ধরে কোনো পণ্ডিত বলে যেতে পারেননি কবে মধ্যযুগের সূচনা হয়েছিল, তবে আনুমানিক 1350 খ্রিস্টাব্দে মধ্যযুগের সূচনা হয়েছে বলে ধরে নেওয়া হয়। এই সময়কালের একটি মাত্র প্রামাণ্য নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, যার একটি মাত্র কপি পাওয়া গেছে, কারণ তৎকালে একের অধিক কপি করতে হলে হাতে লিখেই কপি করতে হতো। যা হোক, এই শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি নিয়ে আজকের পর্বে কথা বলবো। আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তনের পূর্বেও বহু পূর্ব থেকেই শ্রীকৃষ্ণ এবং রাধা কৃষ্ণের লীলা নিয়ে বিভিন্ন স্থানে আমরা তথ্য পেয়ে থাকি বা উল্লেখ পেয়ে থাকি। এই যে রাধাবংশ, সে যেটা খিল হরিবংশে আমরা পেয়েছি রাধার উল্লেখ, আর বিষ্ণু পুরাণ, পদ্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, এইসব জায়গায় কৃষ্ণলীলা বর্ণিত হয়েছে। দশম শতকের কবীন্দ্র বচন সমুচ্চয়েও রাধাকৃষ্ণ বিষয়ক পদ রয়েছে। রাধে হং মধুসূদন ব্রজ লতং তমেবং পুষ্পান্বিতা। দ্বাদশ শতকের কাছাকাছি সময়ে রচিত বিল্বমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের দুটি শ্লোকেও রাধাকৃষ্ণের কথা আমরা পেয়ে থাকি, এবং দ্বাদশ শতকের জয়দেবের গীত গোবিন্দ, সেখানে তো পুরোপুরি রাধাকৃষ্ণ বিষয়ক কাব্য রচিত হয়েছে। ফলে শ্রীকৃষ্ণ কীর্তনের যে বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রেমলীলা, সেটা আকস্মিক নয়, সে কথা আমরা বলতেই পারি। তবুও কেন শ্রীকৃষ্ণ কীর্তন এতটা গুরুত্বপূর্ণ, এতটা প্রাসঙ্গিক বাংলা সাহিত্যের ইতিহাস জানতে গেলে বা বাংলা সাহিত্য পড়তে গেলে, সেটা আমরা আজকের পর্বে দেখি। বড়ু চণ্ডীদাস রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে কাব্য রচনা শুরু করলেন, কিন্তু তার কাব্যটি জয়দেবের গীত গোবিন্দের মতো কৃষ্ণের আধ্যাত্মিক বা ঐশ্বরিক রূপ বর্ণনা করেন। সেটি তৎকালীন সমাজের যে গ্রাম্য পরিবেশ, সেই গ্রাম্য পরিবেশের প্রেক্ষিতে এক গ্রাম্য যুবক যুবতীর প্রেমলীলার কাহিনী হয়ে উঠেছে। তিনি তৎকালীন সমাজের প্রেক্ষাপটটিকে গ্রহণ করলেন। 1934 সালে এই গ্রন্থটি বসন্তরঞ্জন রায় বাঁকুড়ার বিষ্ণুপুর এর এক গ্রাম থেকে গ্রামের মল্ল রাজগুরু বৈষ্ণব মহন্ত শ্রীনিবাস আচার্যের এক বংশজাত ব্রাহ্মণের বাড়ির গোশালা থেকে আবিষ্কার করেন। এর আদি ও অন্ত অংশ খণ্ডিত অবস্থায় পাওয়া যায়, মাঝেও কিছু অংশ খণ্ডিত ছিল। বসন্তরঞ্জন রায় 1323 বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থটিকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশ করেন। এই গ্রন্থের ভণিতায় বড়ু চণ্ডীদাসের উল্লেখ রয়েছে, ফলে ধরে নেওয়া যেতেই পারে তিনি গ্রন্থের রচয়িতা। তবে গ্রন্থ নাম ও রচনাকাল সম্পর্কে সংশয়ের অবকাশ রয়েছে, কেন কোনো তথ্য আমরা এই সম্বন্ধে পাই না। পণ্ডিত মহলে নানা মতভেদ রয়েছে। বসন্তবাবু স্বীকার করেছেন শ্রীকৃষ্ণ কীর্তন এই নামটি তারই প্রদত্ত। গ্রন্থটির মধ্যে একটি চিরকুটে পাওয়া গেছে শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি। কোনো এক ব্যক্তি শ্রীকৃষ্ণ সন্দর্ভের কয়েকটি পত্র ধার নিয়েছিলেন। এটি এই গ্রন্থটিরই নাম ছিল বলে অনুমান করা হয়। তবে তাছাড়া এই গ্রন্থটি সন্দর্ভ জাতীয় রচনা, তবু সম্পাদকের প্রদত্ত নামটি শিরোধার্য করে আমরা এগিয়ে যাব আলোচনায়। গ্রন্থকারের নাম ও পরিচয় নিয়েও
কোনো তথ্যের উল্লেখ না থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে, যেটি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি উল্লেখযোগ্য বিষয় হয়ে উঠেছে। যেখানে চৈতন্য জীবনীকারদের তথ্য অনুযায়ী আমরা জানতে পারি যে চৈতন্যদেব কোনো একজন চণ্ডীদাসের পদ আস্বাদন করতেন। প্রশ্ন ওঠে, এই চণ্ডীদাস কি বড় চণ্ডীদাস? এর উত্তরে একাধিক সূত্র পাওয়া যায়, আমরা দেখে নিই সেগুলো। আমরা যদি শ্রীকৃষ্ণ কীর্তন ও পদাবলীকে পাশাপাশি রেখে আলোচনা করি, তুলনা করি, তাহলে দেখতে পাবো যে শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার মা বাবার নাম সাগর ও পদ্মা, কিন্তু পদাবলীতে বৃষভানু ও যমুনা রাধাকৃষ্ণের মা বাবার নাম। এরপরে শ্রীকৃষ্ণ কীর্তনের ভণিতা উপান্ত চরণে কখনোই লক্ষ্য করা যায় না, কিন্তু পদাবলীতে কবির নাম বা ভণিতা উপান্ত চরণেই রয়েছে। এছাড়া শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার সখী বা শাশুড়ি ননদের কোনো নাম উল্লেখ নেই, পদাবলীতে জটিলা কুটিলার নাম রয়েছে। এই গ্রন্থে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থে দ্বিজ চণ্ডীদাস বা বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাসের কোনো উল্লেখ নেই, কিন্তু পদাবলীতে রয়েছে। বড়ু চণ্ডীদাসের নিকট ব্রজগুলি অপরিচিত, কিন্তু পদাবলী ব্রজবলিতে লেখা হয়েছে। এছাড়া সর্বোপরি যে এই গ্রন্থে রাধাকৃষ্ণের যে প্রেম দেখানো হয়েছে সেটা পুরোপুরি লৌকিক, কিন্তু পদাবলীতে যে রাধাকৃষ্ণের প্রেম বর্ণিত হয়েছে সেটা আধ্যাত্মিক মধুর রসের, এবং সেটা গৌড়ীয় বৈষ্ণব সমাজ কর্তৃক স্বীকৃত। সব মিলিয়ে বলাই যেতে পারে যে একাধিক চণ্ডীদাস তৎকালে ছিলেন। ডক্টর শহীদুল্লাহের মতে 3 জন চণ্ডীদাস বর্তমান ছিলেন সেখানে সেই সময়। প্রথম একজন হচ্ছেন শ্রীকৃষ্ণ কীর্তন যে গ্রন্থটি, তার একজন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন নামক কৃষ্ণ ধামালি রচয়িতা বড় চণ্ডীদাস, অন্যজন দীন চণ্ডীদাস ধারাবাহিকভাবে কৃষ্ণযাত্রা নামক কৃষ্ণযাত্রা রচনা করেছিলেন। তৃতীয়জন দ্বিজ উপাধিধারী চণ্ডীদাস বিচ্ছিন্নভাবে পদাবলী রচনা করে গেছেন। এই পদগুলি অবশ্য শ্রেষ্ঠ, এবং চৈতন্যদেব এই পদগুলি আস্বাদন করতেন বলে অনুমান করা যেতে পারে। চৈতন্য পরবর্তীকালে একজন চণ্ডীদাসের পদ পাওয়া যায়, তবে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি বড় চণ্ডীদাসেরই রচনা, সে বিষয়ে সন্দেহ নেই। আমরা গ্রন্থটির ভাষা, লিপি, সময়কাল এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো মিলিয়ে আমরা বলতেই পারি গ্রন্থটি চৈতন্য পূর্ববর্তী। ফলে নিশ্চিত রূপে আমরা ধরে নেব এটি আদি মধ্যযুগের একমাত্র প্রামাণ্য নিদর্শন। সেই আলোচনার একটা নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছে আমরা পরের পর্বে উপনীত হচ্ছি। সেখানে গ্রন্থকালের সময়কাল নিয়ে কথা বলবো, যেখানে কোনো তথ্য পাওয়া যায়নি, ফলে তো বাহ্য প্রমাণের উপর নির্ভর করেই আমরা এগোবো। প্রথমত বড় চণ্ডীদাস চৈতন্য পূর্ববর্তী কবি। দ্বিতীয়ত সনাতন গোস্বামীর বৈষ্ণব তোষিনী কাব্যগ্রন্থে দানখণ্ড এবং নৌকাখণ্ডের উল্লেখ রয়েছে, যেটি শ্রীকৃষ্ণ কীর্তনেও আমরা পাই বা রয়েছে। তৃতীয়ত শ্রীকৃষ্ণ কীর্তনের ঐশ্বর্য ভাব ও গ্রাম্যতা চৈতন্যদেব প্রবর্তিত বৈষ্ণব ধর্মের সঙ্গে মিল দেখা যায় না, বা তার পূর্বেই যে এটা লৌকিক রূপে রচিত হয়েছে সে কথা আমরা ধরে নিতে পারি। চতুর্থত পুঁথিটি তুলট কাগজে রচিত, এতে 3 জনের লিপি রয়েছে, হাতের লিপি রয়েছে। লিপি বিশেষজ্ঞ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় অনুমান করেন যে গ্রন্থটি 4th শতকের সূচনাকাল এবং 1380 বঙ্গাব্দের বা 1380 খ্রিস্টাব্দের পূর্বেই রচিত হয়েছিল। যোগেশচন্দ্র, ডক্টর রাধাগোবিন্দ বসাক এবং নলিনী ভট্টশিলালির মতে পুঁথিটি 1450 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যেই রচিত হয়েছিল। সব মিলিয়ে ধরে নেওয়া যেতেই পারে এটি চৈতন্য পূর্ববর্তী 1350 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি যে বাংলা সাহিত্যের মধ্যযুগে, আদি মধ্যযুগের একমাত্র নিদর্শন, সেটা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ও বলে গেছেন। এবারে আসি গ্রন্থটির মূল অংশে। এটি বাংলা সাহিত্যের প্রথম আখ্যান কাব্য।
13টি খণ্ডে এই কাব্য বিন্যস্ত। জন্ম, তাম্বুল, দান, নৌকা, ভার, ছত্র, বৃন্দাবন, কালীয় দমন, যমুনা, হার, বান, বংশীখণ্ড, এরপরেই আসবো রাধা বিরহ। এই কাহিনীতে অন্যান্য যে পদাবলীর স্বরূপ সেখান থেকে ভিন্নতা রয়েছে। কংসের অত্যাচার থেকে পৃথিবীকে মুক্ত করতেই এখানে নারায়ণ কৃষ্ণরূপে অবতীর্ণ হলেন। শ্রী লক্ষ্মীও রাধারূপে সাগর এবং পদুমার গৃহে জন্মগ্রহণ করলেন। এছাড়া বড়াইয়ের পরিচয় পাওয়া যায়, তবে প্রকৃত কাহিনী শুরু হয় তাম্বুল খণ্ড থেকে, যেখানে কৃষ্ণ রাধার প্রেম পাওয়ার জন্য বড়াইয়ের হাত দিয়ে তাম্বুল প্রেরণ করে। রাধা তা অস্বীকার করেছে তারপরে দেখি আমরা যে রাধা অরাজি হয়, তারপর বড়াইয়ের মধ্যস্থতা করে। পরবর্তী দুটি খণ্ডে যথা দানি ও মাছি সেজে মথুরার পথে যাবার সময় রাধাকে জোর করে সম্ভব করে। ভারখণ্ড থেকে রাধাও কিছুটা আকর্ষণ অনুভব করে কৃষ্ণের প্রতি, কৃষ্ণকে দিয়ে ভার বইয়ে নেয়, রোদে ছাতা ধরিয়ে নেয় ছত্রখণ্ডে। কালীয় দমন খণ্ডে জলে উভয়ের মিলন ঘটে। বৃন্দাবন খণ্ডের পুষ্পিত উদ্যানে রাধা কৃষ্ণের মিলন সম্পূর্ণ হয়। তারপরে দেখি যে আমরা রাধা বান খণ্ডে কৃষ্ণের বানে সম্মোহিত হয়ে রাধা সমাজ সংসারের যে নিয়ম তাকে ফাঁসিয়ে দিয়ে প্রকাশ্যে কৃষ্ণ কামনা করেছে। বংশীখণ্ডে রাধা কৃষ্ণের বাঁশি চুরি করেছে, তাই নিয়ে অভিমান হয়েছে। তারপরেই আমরা দেখছি যে রাধা বিরহ খণ্ড উপস্থিত, যেখানে পাগলিনী কৃষ্ণ প্রেম পাগলিনী রাধাকে ফেলে কৃষ্ণ মথুরার উদ্দেশ্যে প্রস্থান করে এবং রাধা চির দুঃখে বা চির বিরহ কাতরতার মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করতে বাধ্য হয়। এই যে খণ্ডিত অংশ, সেখানে কাব্যটির সমাপ্তি হয়। সমাপ্তি অংশ সম্পূর্ণরূপে আমরা সমাপ্তি বলবো না এই কাব্যটির, বরং প্রশ্ন দেখা দেয় যে রাধা বিরহ কি প্রক্ষিপ্ত। এক্ষেত্রে বিমান বিহারী মজুমদার একাধিক তথ্য দিয়েছেন, কিন্তু সেই তথ্যগুলিকে নানাভাবে খণ্ডন করা যায়। যেমন বিমান বিহারী মজুমদার বলেছেন যে এই গ্রন্থটি এর পূর্বে প্রত্যেক অংশে খণ্ড বলা হয়েছে, কিন্তু রাধা বিরহের বেলায় উহাকে খণ্ড বলা হয় নাই। খুব সম্ভব এটি স্বতন্ত্র কাব্য। দ্বিতীয়ত, রাধা বিরহে রাধা বড়াইকে কৃষ্ণ আনিয়া দিতে বলিলে বড়াই বলিয়াছে, কেমনে বেড়াও কান্নু কিবা রূপ ধরে, একে একে সব কথা কহতো আমহারে। এই ছত্রজয়টি প্রসঙ্গে বিমান বিহারীর বক্তব্য যে বড়াই প্রথম থেকে রাধাকৃষ্ণের দ্যুতিগিরি করছিলেন, এই বড়াই যেন সে বড়াই নয়। তৃতীয়ত, রাধার বিরহ অংশে রাধা কৃষ্ণ ও বড়াইয়ের উক্তি দেখে মনে হয় না যে রাধা কৃষ্ণের ইতিপূর্বে মিলন ঘটেছে। তারপর যেটা দেখা যায়, চতুর্থত, বিমান বিহারীর মতে রাধা বিরহের ভাষা পূর্ব অংশের ভাষা অপেক্ষা অনেক আধুনিক। রাধা বিরহের আর্থিক পটভূমিকা বিভিন্ন। দানখণ্ডে কড়ির হিসাব চলছিল 9 লক্ষ কড়ি, কিন্তু রাধা বিরহে রাধার উক্তি শতপল শোনা বড়াই লওয়া সে মেয়েলো, প্রাণনাথ কানাইয়ের উদ্দেশ্যে চলো। এ প্রসঙ্গে সমালোচকের মন্তব্য, রাধা বড়াইকে আত্মীয় রূপে না দেখিয়া নিছক পুট্টনী রূপে দেখিতেছে বলিয়াই 100 ভরি সোনা বকশিস দেবার কথা বলা হয়েছে। রাধা বিরহ অংশে যে সকল ভণিতা ব্যবহার করা হয়েছে তার মধ্যে বিমান বিহারী মতে এমন 8টি ভণিতা পাওয়া যায় যাহা পূর্বখণ্ডে নাই। কেবল রাধা বিরহের 8টি পদে এই ভণিতাগুলি ব্যবহার করা হয়েছে। এবারে আমার তার মতগুলি খণ্ডিত করেছেন যে অমিতসূদন ভট্টাচার্য মহাশয়। তিনি বলছেন যে রাধা বিরহ অধ্যায়ের সঙ্গে পুঁথিতে খণ্ড শব্দটি যুক্ত নাই বলে পূর্ববর্তী খণ্ডগুলি থেকে একে স্বতন্ত্র করে দেখবার কোনো কারণ নেই। প্রথমত, লিপিকরের অনুমোদনে খণ্ড শব্দটি ছাড় পড়তে পারে, এরকম বহু পুঁথিতে বহু আছে। যেমন কালীয় দমন খণ্ডের পর যে খণ্ডটি, তার নাম পুঁথিতে ছাড় পড়েছে। অধ্যায়ের সূচনায় খণ্ড শব্দটি নাই বলে রাধা বিরহকে স্বতন্ত্র খণ্ড বা কাব্য বলে
ধরে নেবার কোনো মানে হয় না। দানখণ্ড থেকে সকল খণ্ডের সমাপ্তি বাক্য এইরূপ: ইতি দানখণ্ড সমাপ্ত, ইতি নৌকাখণ্ড সমাপ্ত, ইতি ভারখণ্ড সমাপ্ত। এইরকমভাবে প্রত্যেকটায় রয়েছে। হারখণ্ডের শেষে রয়েছে ইতি যমুনাখণ্ড সমাপ্ত, ইতি বাণখণ্ড সমাপ্তম, ইতি বংশীখণ্ড সমাপ্তম। কিন্তু জন্ম ও তাম্বুল খণ্ডে আছে ইতি জন্মখণ্ডং সমাপ্তম, ইতি তাম্বুল খণ্ডং সমাপ্তম। কিন্তু যদি রাধা বিরহে খণ্ড শব্দটি নাই বলে তাকে স্বতন্ত্র কাব্য কল্পনা করতে হয়, তাহলে সে যুক্তিতে বাকি খণ্ডগুলিও আলাদা হবে জন্ম ও তাম্বুল খণ্ড থেকে। এরপরে আছে রাধা বিরহ অংশে বড়াইয়ের চরিত্রে কোনো অসঙ্গতি নেই। বড়াই রাধাকে কৃষ্ণের রূপ বর্ণনা করতে বলছেন, কিন্তু এর দ্বারা এই প্রমাণিত হয় না যে সে কৃষ্ণকে জানে না। শ্রীকৃষ্ণ কীর্তনের কবি সুযোগ পেলেই বিভিন্ন চরিত্রের মুখ দিয়ে বিভিন্ন চরিত্রের রূপ বর্ণনা করিয়ে নেন। কাব্যের নায়ক নায়িকার রূপ বর্ণনায় গৌরচন্দ্র দাসের বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। এরপরে চরিত্র বিচারেও রাধা বিরহে বড়াই ও রাধা বিরহে পূর্ববর্তী বড়াইয়ের মধ্যে কোনো প্রভেদ নেই। পূর্ববর্তী খণ্ডগুলিতে বড়াই কৃষ্ণের পুত্রিনী মাত্র, আর রাধা বিরহের অংশে সেই বড়াই অকস্মাৎ রাধার প্রতি অত্যন্ত স্নেহশালিনী হইয়া উঠিয়াছে, এ কথা সঙ্গত মনে করেন না মধুসূদন ভট্টাচার্য। বিমান বিহারী মজুমদারের মতে রাধা বিরহ অংশে রাধা কৃষ্ণ ও বড়াইয়ের কথাবার্তা শুনে মনে হয় না যে রাধা ও কৃষ্ণের মধ্যে ইতিপূর্বে একাধিকবার মিলন ঘটেছে। এ প্রসঙ্গে তিনি বলেন যে বাণখণ্ডের মধ্যেও যথেষ্ট প্রমাণ পাওয়া যায়, যে উদাহরণস্বরূপ বাণখণ্ডের একটি উদ্ধৃতি বলছেন: বলো রাধিকারে বড়াই আম্ভার বচনে, তাহা করিল আম্ভে অনেক যতনে, তাবু আনুমতি মুখ না দিলে ভালে, তাহার মন থির নাহি কোনো কালে। রাধা বিরহ পর্বের ভাষা কি পূর্ববর্তী খণ্ডগুলি থেকে আধুনিক? এই প্রশ্নেও তিনি বলেছেন যে না, তুলনায় খণ্ডগুলির অনেক বেশি গভীর ও সংযত, কিন্তু ভাবের গভীরতা তো ভাষার আধুনিকতা প্রমাণ করে না। দানখণ্ডে কৃষ্ণ রাধাকে এক স্থলে বকেয়া দান হিসাবে নবলক্ষে করে চাহিয়াছে, অপরদিকে রাধা বিরহে শতপল সোনা উপহার দিয়েছে। মুদ্রা হিসাবে কড়ির ব্যবহার থাকলেও স্বর্ণ উপহার দেওয়া যাবে না এ কথা মানা যায় না। আজকের দিনেও এটা চলছে, যে যখন টাকা পয়সা দেওয়া হচ্ছে এবং অপরদিকে সোনা দান চলছে। কাহিনীর ধারাবাহিকতা, চরিত্র, ভাষা, ভণিতা কোনো দিক থেকে রাধা বিরহকে স্বতন্ত্র বা প্রক্ষিপ্ত বিচার করে দেখার উপায় নেই। এছাড়া কাব্যের গঠনের দিকটি লক্ষ্য করা গেলেও অন্যান্য খণ্ডে সংস্কৃতের শ্লোক রয়েছে, রাধা বিরহেও রয়েছে। পদের মাথায় রাগ রাগিনীর উল্লেখ অন্যান্য খণ্ডের ন্যায় এখানেও রয়েছে। ফলে আবার বিরাম চিহ্নগুলোও একরকম। ফলে এটা ধরে নেওয়াই যেতে পারে যে রাধা বিরহ প্রক্ষিপ্ত নয়, এই গ্রন্থেরই একটি অংশ, এবং সেটি শেষ মুহূর্তে হয়তো লেখক যে লৌকিক কাব্য রচনা করতে করতে শ্রীকৃষ্ণের যে মূল স্বরূপ বা ঐশ্বরিক বা দৈবিক যে সত্তা, সেটাকেই তিনি মনে করেছেন এবং শেষ অংশে তিনি আধ্যাত্মিক ভাবের তীব্রতাকে প্রয়োগ করেছেন। কাব্যটি গঠনগত দিক থেকেও স্বাতন্ত্র্য লক্ষ্য করা যায়, যেমন কৃষ্ণ রাধা বড়াইয়ের কথোপকথন ছলে কাহিনী বিন্যস্ত। এখানে তিনজন পাত্রপাত্রীর কথোপকথনে কাব্যটি রচিত হয়েছে। সাগর নন্দীর নাটক রত্নকোষে বিথি জাতীয় নাটক সম্বন্ধে বলা হয়েছে ত্রিভি পাত্রই প্রয়োক্ত ব্যয়, অর্থাৎ বিথি জাতীয় নাটক তিনজন পাত্রপাত্রীর দ্বারা প্রযুক্ত হয়। রাধাকৃষ্ণ যে লীলা এখানে অনেকটা ব্যাপ্তি লাভ করেছে, তবে কাব্যটিতে গ্রাম্যতা বা অশ্লীলতা অধিক চোখে পড়ে। বস্তুত তুর্কি আক্রমণ ও পরবর্তী সময়ে প্রবলের যে অত্যাচার, অসহায়ের উপর প্রবলের যে অত্যাচার, সেই চিত্রকেই যেন গৌরচন্দ্র দাস শ্রীকৃষ্ণলীলার আশ্রয়ে বা প্রেক্ষাপটে বলতে চেয়েছেন। এখানে আরও একবার প্রমাণ হলো না কি যে সমাজের দর্পণ হলো সাহিত্য? আমার মনে হয় সেটাই যেন প্রমাণ করলেন গৌরচন্দ্র দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি
পিথি জাতীয় নাটক আমরা একটু আগে দেখলাম, জেনে নিলাম, যেখানে 3 জন পাত্রপাত্রের সংলাপে রচিত হয়েছে। এবং এই কাব্যের প্রথম দিকে সংলাপে, ঘটনায়, আখ্যানে যে নাট্য লক্ষণ দেখা গেছে, সেটাই পরে শেষের দিকে গীতি কবিতার সুরে বা গভীরতায় যেন ডুবে গেছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাট্যধর্ম প্রধান হলেও গীতি কবিতার সুর অনুরণিত হয়েছে। প্রথম দিকে লৌকিক গীতি কবিতার সুর পাওয়া গেলেও শেষের দিকে যে লৌকিক লোকসঙ্গীতের, প্রথম দিকে লোকসঙ্গীতের প্রভাব থাকলেও শেষ পর্যায়ে বা শেষ দুটি খণ্ডে এসে গীতি কবিতার উচ্চ পর্যায়ে স্পর্শ করেছে এই কাব্যটি। তারপর আমরা দেখব যে শেষ দিকে এসে সংলাপের যে উক্তি প্রত্যুক্তি, গ্রাম্য প্রত্যুক্তি সেটাও নেই, অসংযুক্ত ভাষার প্রয়োগ নেই, উপমা ব্যবহারে পুনরুক্তি নেই। তারপর বরং বিরহ ব্যাকুল রাধার আরতি পদাবলীকেই মনে করিয়ে দেয়। এই কাব্যের বিভিন্ন উক্তি প্রত্যুক্তি বা বর্ণনার মধ্যে হাস্যরসেরও প্রভাব রয়েছে। যেমন জন্মখণ্ডে নারদের বিভিন্ন অঙ্গভঙ্গিতে গৌরীচন্দ্র দাসের কৃতিত্ব বাংলা সাহিত্যে অনন্য নজির সৃষ্টি করেছে। কৃষ্ণকে তিনি গ্রাম্য লুলু যুবক রূপে চিত্রিত করেছেন। আইহন সরল যুবক, যার অজ্ঞাতে, যাকে গোপন করেই রাধা কৃষ্ণের যে মিলন, দৈহিক মিলন, সেটা সম্পূর্ণ কাব্যে সম্পন্ন হয়েছে। আর এছাড়া এখানে একটা করুণ প্রশ্ন জেগে ওঠে যে রাধার বিরহ আরতি নিয়ে সকলে ভাবিত, কিন্তু আইহনের যে দুঃখ, আইহনের যে যন্ত্রণা, সেটা নিয়ে কে কবে ভেবেছে, বা আদৌ কি সকলে ভাবা কি উচিত? সেই প্রশ্নটা আমি সকল দর্শককে করছি। রাধাকৃষ্ণের লীলা নিয়ে পূর্বেও কাব্য রচনা হয়েছে, কিন্তু গৌরীচন্দ্র দাসের কাব্যে আমরা বিশেষ কিছু দিক দেখতে পাই। তৎকালীন সমাজ চেতনা এবং জীবন বোধের যে পরিচয় পাই, সেটা তার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। যেমন অন্যান্য কাব্যে যেটা দেখতে পাই, কিন্তু এখানে এসে ভিন্ন, যে রাধার 11 বছরের আগেই আইহনের সঙ্গে বিবাহ হয়েছে, অর্থাৎ বাল্য বিবাহ তৎকালে প্রচলিত ছিল। এছাড়া যে রাধার স্বামী, শ্বশুর, ননদ সকলকে নিয়ে পরিবারের চিত্র অঙ্কন, এটা বোঝায় তৎকালীন সমাজে যৌথ পরিবার প্রচলিত, পরিবারের যে প্রচলন সেটা ছিল। এছাড়া বৈশ্য ও শূদ্র স্ত্রীরা কর্মের তাগিদে ঘরের বাইরে যেত, সেটা আমরা দেখতে পাই সেখানে। বিশেষত গোপ স্ত্রীরা দুধ এবং দই বিক্রি করতে বাজারে যেত, অবশ্যই কারো অভিভাবকতায়। এছাড়া ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলের কথাই এখানে এসেছে। যদিও এছাড়া আইহনের পরিবার নিম্নবিত্ত, কবি গৌরচন্দ্র দাসের চোখের সামনে বাংলাদেশের নিম্নবিত্ত পরিবারের চিত্রই ছিল। এখানেও আমরা দেখতে পাই যে আইহনের পরিবার নিম্নবিত্ত শ্রেণীর, যেখানে রাধাকেই তার রন্ধনশালার সমস্ত কাজ করতে হয়, নিজে হাতেই সারেন সে। ভাত, শাক, ভাজা, ঝোল, অম্বল ইত্যাদি নানা ব্যঞ্জনের উল্লেখ আমরা পাই। তাছাড়া কতগুলি সংস্কার তৎকালে প্রচলিত ছিল, যেমন কোথাও যাত্রা এবং কুযাত্রা ইত্যাদি। দানখণ্ডে, বংশীখণ্ডে কিছু পদে আমরা এ সম্বন্ধে উল্লেখ পাই। অন্যান্য সমকালীন অন্যান্য গ্রন্থেও এমন ভাবনার প্রকাশ লক্ষ্য করা যায়। তা থেকে আমরা সিদ্ধান্ত নিতেই পারি যে সমাজে অযাত্রা কুযাত্রার একটা ভাবনা বা সংস্কার প্রচলিত ছিল। তৎকালে আরও একটা জিনিস দেখা যায় যে সকৃত পাপ, সেটাকে তার প্রায়শ্চিত্ত করতে হতো, সেই পাপ থেকে মুক্ত হতে হলে প্রায়শ্চিত্ত করতে হতো। এবং কীভাবে সেটা করতো তার এক ঝলক পাই যখন বানখণ্ডে আহত রাধাকে দেখে বড়াই বলছেন যে মোরে নাহি ছো কানহাই বারাণসী যা, আঘোর পাপে তোর ব্যাপী লোকা।
অর্থাৎ বারাণসীতে গিয়েই এই পাপের প্রায়শ্চিত্ত তুমি করতে পারবে। রাধাকে তুমি মেরে ফেলেছো, তাহলে এই পাপ থেকে তুমি উদ্ধার পেতে গেলে তোমাকে বারাণসীতে গিয়ে পাপের স্খলন করতে হবে। মন্ত্রতন্ত্র বিশ্বাসের উল্লেখও রয়েছে। যখন রাধা মূর্ছিত হলে কৃষ্ণ রাধাকে ঝাড়ফুঁকের মাধ্যমে পুনরায় চৈতন্য ফিরিয়ে আনেন রাধার তখন। এছাড়া স্ত্রীলোকের অলঙ্কার সাজসজ্জার বিবরণ আমরা পাই রাধার সাজসজ্জার মধ্য দিয়ে। বঙ্গদেশে ভারবাহকদের যে ভারদণ্ড প্রস্তুতের পদ্ধতি সেটা আমরা জানতে পারি কৃষ্ণের ভারদণ্ড প্রস্তুতির মধ্য দিয়ে, ভারদণ্ড রচনায়। এছাড়া রাজকর আদায়ের যে প্রথা রয়েছে সেটার প্রমাণ পাই যখন কৃষ্ণ দানী সেজে বসেন রাধার কাছ থেকে পাড়ের কর আদায় করার জন্য। এছাড়া আরও একটা জিনিস দেখা যায়, চৈতন্যদেবের পূর্বে সতী পূজার প্রচলন ছিল। যখন রাধা কৃষ্ণের জন্য আকুলিনী তখন বড়াই রাধাকে পরামর্শ দেন যে সযত্নে বা যত্ন সহকারে তুমি চণ্ডী দেবীকে সন্তুষ্ট করেই কৃষ্ণকে লাভ করতে পারো। অর্থাৎ বাঙালির যে ভাব চেতনা, জীবন বোধ, সেটা এই কাব্যে আমরা পেয়ে থাকি। ফলে শ্রীকৃষ্ণ কীর্তন একটা আখ্যান কাব্য হলেও এর কৃষ্ণলীলা বিষয়ক আখ্যান কাব্য হলেও এর সামাজিক মূল্য অপরিসীম। এই গ্রন্থের সাহিত্যিক মূল্য উল্লেখ করার মতো। বড়ু চণ্ডীদাস কিছু উপমা সংস্কৃত সাহিত্য থেকে নিয়েছেন, কোথাও জয়দেবের গীতগোবিন্দের শরণাপন্ন হয়েছেন, কোথাও ভবভূতি থেকে ভবভূতির উত্তর রামচরিত, শকুন্তলা এইসব জায়গা থেকেও নিয়েছেন। আবার লৌকিক প্রবাদ থেকে লৌকিক প্রবাদের প্রয়োগ করেছেন, লৌকিক উপমার ব্যবহার করেছেন। লৌকিক উপমা প্রয়োগে তার কৃতিত্ব বেশি দেখা যায়। লৌকিক প্রবাদ যেমন মন করে সকলে দেখে, মন করে কেউ দেখে না, এটার প্রয়োগ করেছেন তিনি। বিদ্যাপতি ও চণ্ডীদাসের মধ্যে উপমা প্রয়োগে সাম্য লক্ষিত হয়, যেমন তিনি কিন্তু কিছু ক্ষেত্রে স্বাতন্ত্র্য রয়েছে। যখন বড়ু চণ্ডীদাস রাধার ভ্রূ প্রসঙ্গে বলেন, উভয়েই রাধার ভ্রূ প্রসঙ্গে মদন মানের উল্লেখ করেছেন, কিন্তু বড়ু চণ্ডীদাস যখন বলেন যে রাধার ভ্রূ দুটি নিশ্চল দুটি কৃষ্ণ সর্প, তখন যেন কিছুটা হলেও নতুনত্ব আসে বড়ু চণ্ডীদাসের রচনার মধ্যে বা উপমা প্রয়োগের মধ্যে। এভাবেই বড়ু চণ্ডীদাস অন্যান্য কবিদের থেকে নিজের স্বাতন্ত্র্যকে তুলে ধরেছেন, যা সাহিত্যিক মূল্য বোঝাতে যথেষ্ট বলে আমাদের মনে হয়। লৌকিক উপমা প্রয়োগ দেখা যায় যখন কবি জাদুকরের গাছের ডালের হঠাৎ অদৃশ্য হয়ে যাবার সঙ্গে কৃষ্ণের অন্তর্ধানের তুলনা করেন। তেমনি লৌকিক প্রবাদ প্রবচনও পাই, যেমন বেল পাকলে কাকের কি, কপালের লিখন কি খণ্ডাতে পারে, চর্যাপদের আপনা মাংসে হরিণা বৈরী, দাসুরায়ের পাঁচালি থেকে নারকেল কি খেতে পারে বানরে, প্রভৃতি প্রয়োগ আমরা দেখতে পাই, হয়তো একটু ভিন্নতর রূপে, কিন্তু ভাবার্থ এই। এছাড়া অলঙ্কার ব্যবহারে তিনি অযথা কাব্যকে ভারাক্রান্ত করেননি, যথেষ্ট সজাগ ছিলেন। যেমন মেঘ যেন আষাঢ়, শ্রাবণে ঝরে তার পানি নয়নে গো, পদ নাম্বার 346। এটা বংশীখণ্ডের অন্তর্গত কে না বাসি বড়ায়ে কালিনী নৈকুলে 310 সংখ্যক পদটিতে সমাসক্তি অলঙ্কার রয়েছে। এছাড়া উৎপ্রেক্ষা ভ্রান্তিমান অলঙ্কারেরও প্রয়োগ রয়েছে। এই যে কে না বাসি বড়াই কালিনী নৈকুলে, এখানে যেন একটা চিত্রকল্প তৈরি হয়েছে। কাব্যিক যে গুরুত্ব, কাব্যিক যে মূল্য আমরা যেন এই ধরনের অংশগুলির মধ্যে খুঁজে পাই। এছাড়া ভাষার আলোচনা করলে আমরা দেখতে পাবো যে আদি মধ্যযুগের অক্ষত নিদর্শন এই গ্রন্থটিতেই পাওয়া যায়। তাছাড়া বড়ু শব্দদ্বৈত বা দণ্ডাত্মক শব্দের প্রচুর প্রয়োগ রয়েছে এই গ্রন্থে। তাছাড়া বড়ু চণ্ডীদাসের এই কৃষ্ণলীলা বাংলা সাহিত্যের প্রথম আখ্যান কাব্য। এই আখ্যান কাব্যে রয়েছে নাট্যগীতির ছাপ, লোকভাবনার ছাপ,
রাধার যে মনস্তাত্ত্বিক আলোচনা, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, সেটাও বাংলা সাহিত্যের যেন আদি একটা মনস্তত্ত্বধারার সূচনা। ফলে এর সাহিত্যিক মূল্য অপরিসীম। এই গ্রন্থে এছাড়াও আরও একটি দিক রয়েছে যে এই গ্রন্থে পূর্বের যেমন প্রভাব রয়েছে, সংস্কৃত সাহিত্য, জয়দেবের গীতগোবিন্দ, অন্যান্য কালিদাসের রচনা, বিভিন্ন রচনা থেকে যেমন প্রভাব এই গ্রন্থে পড়েছে, তেমনি এই গ্রন্থটি বাংলা সাহিত্যের, পরবর্তী বাংলা সাহিত্যের কাব্যের যে আদল, কাব্য সাহিত্যের যে আদল, সেটা গড়ে দিয়েছিল। এই কাব্যের পয়ার ও ত্রিপদী ভিত্তিতে যে পদ্য ছন্দের ও পংক্তি বিন্যাসের সূচনা হয়েছিল, সেটা আধুনিক যুগ পর্যন্ত অবিচ্ছিন্নভাবে চলেছে, যার সাহিত্যিক মূল্য অস্বীকার করা যেতে পারে না। এছাড়া এই আখ্যানের শুরুতে রাধা গ্রাম্য নারী রূপে চিত্রিত হলেও শেষ পর্যায়ে বা শেষ খণ্ডে সমস্ত রকম স্থূলতা অতিক্রম করে রাধা পবিত্র, পরম প্রেমময়ী হয়ে উঠেছে, যা পদাবলী সাহিত্যের মূল ভাব। অর্থাৎ বলা যেতেই পারে যে এই কাব্যের যেখানে শেষ, পদাবলীর সেখান থেকেই শুরু। এখানেই শ্রীকৃষ্ণ কীর্তনের ঐতিহাসিক মূল্য এবং বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির গুরুত্ব সহকারে আলোচনার এই কারণগুলি আমার মনে হয় যথেষ্ট ভালো লাগলো। এবং এরপর আজকের পর্বে এই পর্যন্তই। ফিরে আসবো পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।